আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকে 4 ফেব্রুয়ারি, শবে বরাতের বন্ধের দিন। তারপরে আমাদের সারাদিন অফিস চলতেছে, কিছু করার নাই। প্রায় 5 মাস ঘরের থেকে দূরে। আসলে এটা খুব কষ্টদায়ক। আনফর্চুনেটলি আপনাদের যেদিন অর্ডার আসে সেদিনই যাতে মালগুলা ডেলিভারি দিতে পারি। গত বছর যেটা হয়েছিল যে আজকে অর্ডার দিয়েছেন, 2 দিন পরে মাল ডেলিভারি দিয়েছি, অথবা একদিন পর ডেলিভারি দিয়েছি। তো এই বিষয়গুলো প্লাস আরও ব্যবসায়িক অনেকগুলো ইন্টারনাল বিষয় আছে, যে বিষয়গুলোকে ওভারকাম করার জন্য নিজের ঘরকে ডেডিকেটেড করা, অর্থাৎ উৎসর্গ করার মতো অবস্থা। তো আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি চট্টগ্রামে থাকতে থাকতে। এটা একটু বোরিং চলে আসছে, অথবা বিরক্তি চলে আসছে। তো তারপরেও এই সময়টাতে আপনাদের গরমের মালগুলার হিউজ একটা চাহিদা, যেটা লাস্ট একটা ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছি যে এই সময়টাতে যারা গরমের কাপড়গুলো নিচ্ছেন, লেডিস টপস, প্লাজো, শার্ট, এগুলো নিয়ে ব্যবসায়ীরা কিন্তু 20 বেল, 50 বেল, 100 বেল করে করে মাল টানতেছে। যার অল্প সামর্থ্য সেও কম করে হলেও 2, 4, 5 বেল, 10 বেল করে টানতেছে, নিয়ে তারা এগুলোকে প্রসেস করতেছে, যাতে এই নির্বাচন এবং এই যে ঝামেলাগুলো এগুলো যাওয়ার পরপরই তারা যেন ধুমসে মানুষ রাস্তায় নামা শুরু করে দিবে, শপিংয়ে নামা শুরু করে দিবে, এবং তারা যেন ধুমসে মালগুলো তখন বিক্রি করতে পারে। তাদের মালগুলো যেন ফুল রেডি অবস্থায় থাকে, যে খালি ঘরের থেকে নিয়েই রাস্তায় যাবে, ধুমসে খালি 2 হাত খুলে বিক্রি করবে। সেই প্রসেসের সময়টা এখন চলতেছে। অর্থাৎ মানুষ এখন মাল নিয়ে সেগুলো ঠিকঠাক করা। কারণ লাস্ট বোধহয় একটা ভিডিওতে একটা চমৎকার একটা কমেন্টস দেখছিলাম, যে এক ভদ্রলোক আমার ভিডিও দেখে ওখানে কমেন্টস করছিলেন, এগুলো তো পুরানো মাল, এগুলো মালয়েশিয়াতে পাওয়া যায়। ভাই, মালয়েশিয়াতে তো পাওয়া যায়, সব দেশে পাওয়া যায়, বাংলাদেশেও যান না, বেগম বাজারটা যা, তারপরে টঙ্গী বাজার, ওখানেও তো বাংলাদেশে যে হাঁড়ি পাতিল দিয়ে পুরানো ছেঁড়া ফাটা কাপড় এনে বিক্রি করতেছে। একটা হচ্ছে বাঙালি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের অথবা মধ্যবিত্ত আয়ের একটা রাষ্ট্র, আমরা যখন একটা কাপড় ফেলে দিই ওর আর চেহারা থাকে না। বাট আমাদের দেশে ধনী পরিবারের মানুষরা যখন কিছু কাপড় ফেলে দেয় অথবা গরিবকে দান করে, তখন তার একটা গেট আপ থাকে, কিছুটা অন্তত ভালো থাকে। আর বিদেশিরা যখন ফেলে তখন সেটার অবস্থা আরও অনেক ভালো থাকে। তো আপনি যে কমেন্টসটা করছেন আমার ভিডিও দেখে, যেখানে বলতেছি যে বিদেশ থেকে আমদানি করে করা ব্যবহৃত ফেলে দেওয়া কাপড়গুলো আমদানি করে আনা হচ্ছে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে, আর আপনি আপনার মতো আপনার আইডিএমে ঘুরে দেখলাম যে অশিক্ষিত অথবা পাগল ছাগল মনে হয়নি আমার। কিন্তু আপনার ওই যে কমেন্টস বক্সটা তো ফ্রি, তো কমেন্টস বক্সের মধ্যে যে কমেন্টসটা, এইটা আমার একটা স্টুপিড ক্যাটাগরির মনে হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে আপনি এরকম অপ্রয়োজনীয় ভিডিও দেখে 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 আপনি আপনার মেধা, সময়, জীবনে উন্নতি করার সব কিছু আপনি ধ্বংস করেন। কারণ দেখবেন বাংলাদেশে থেকে প্রবাসে সবাই যে কিন্তু ভালো করতে পারে না। কিছু আছে ওখানে মেসের মধ্যেই খালি আড্ডাবাজি, নারীবাজি, মদ, আড্ডা, তাস খেলা, জুয়া খেলা, এগুলো করে করে 5 বছর কাটায়, আবার দেশে চলে আসে। ওই 20 লাখ নিয়ে গেছিলো, 20 লাখও ঘরে নিয়ে আসতে পারে না। আর কিছু বাংলাদেশের থেকে যায় স্যান্ডেল পরে, আর ওই দেশে হোটেলের মালিক হয়ে তারপরে বাংলাদেশে আসে, এবং ততদিনে বাংলাদেশে তার একটা ডুপ্লেক্স বাড়িও হয়ে যায়। তো বিদেশ গেলেই যে মানুষ বড় লোক হয় তা কিন্তু না। সেই ধনী হয় যার ইন্টেলেকচুয়ালিটি আছে এবং যে নিজের জীবনের সময়টাকে কাজে লাগায়, অপ্রয়োজনীয় সময় ধ্বংস করে না। তো আমি সবই নিয়ে আপনাকে বলবো, আপনি প্রবাসে আছেন, মালয়েশিয়ার সামহার, যেখানেই থাকেন না কেন, আপনি আপনার জীবনে এই যে অপ্রয়োজনীয় রিল দেখা, শর্ট ভিডিও দেখা, তারপরে এই টিকটকের নাচানাচি দেখা, এগুলো বন্ধ করে আপনি আপনার কাজে যদি মন দেন, আপনার জীবনে উন্নতি হবে এবং আপনার স্ত্রী, সন্তান, পরিবার, বাবা মা যে যেখানে আছে আপনার মাধ্যমে উপকৃত হবে। কারণ তারা হয়তোবা জমি বিক্রি করে হলেও আপনাকে বিদেশে পাঠাইছে, যাতে বংশের উন্নতি আপনাকে দিয়ে হয়। আর আপনি বিদেশে বসে খালি ওই প্রবাসী রাবেয়ার ভিডিও দেখবেন আর হাত মেরে বেড়াবেন, এই জন্য আপনার বাবা মা আপনারে বিদেশে পাঠায় নাই। আমার কথাবার্তা কিন্তু খুব কলিজা ছেঁড়া, বাট যেটা বলি এটা বাস্তব। অসংখ্য প্রবাসী বিদেশে যে বাপ মার টাকা নিয়ে এক দেশে যায়, আর ওখানে বসে বাংলা কথা হচ্ছে বাল ফেলায়, আর কিচ্ছু করতে পারে না। এরপরে আবার যখন দেশে আসে তখন এসে বলে
ওখানে চাকরি নাই, ওখানে অমুক নাই, সেখানে তমুক নাই। ভাই বাংলাদেশে তো কিছু নাই। ঢাকা শহরে কত মানুষ আছে গ্রামের তে এসে আবার 6 মাস পরে গ্রামে চলে যায়, চাকরি পাই নাই, অমুক পাই নাই। আর কত মানুষ ঢাকা শহরে আসে অথবা ওই হাতিয়া বোলা তারপরে বিভিন্ন শহরের থেকে চট্টগ্রাম শহরে আসে, এখানে এসে লেখাপড়া শিখে কাস্টমসে চাকরি করে অথবা পরিবহন সেক্টরে কাজ করে এবং একটা সময় পরে জিএম হয়ে যায়, একটা সময় পরে ব্যবসায়ী হয়ে যায়। এই খাতুনগঞ্জে যত ব্যবসায়ী আছে, গাইড কাপড়ের ব্যবসায়ী, তার 80%ই তো এখানে হয় লোডার ছিল, নয় আর এক দোকানের ওই টিফিন ক্যারিয়ার বয়ে বেড়াইতো, অথবা কর্মচারী ছিল, ভাত খাওয়ার টাকা থাকতো না। আজকে সে কোটি কোটি টাকার মালিক, কারণ সে হচ্ছে একটা ট্যালেন্ট, সে হচ্ছে একটা মেধা, সে একজন পরিশ্রমী, তার জীবনের টার্গেট আছে। যার কারণে যে খাতুনগঞ্জের পানি খাওয়া যায় না, যে খাতুনগঞ্জের পানি দিয়ে গোসল করতে ঘেন্না লাগে, যে খাতুনগঞ্জের, আমি আগে এক ভিডিওতে খাতুনগঞ্জের পরিবেশ আপনাদের দেখাইছিলাম, যেখানে মশার কামড়ে বসা যায় না, যেখানে দুর্গন্ধে হাঁটা যায় না, সেই খাতুনগঞ্জে এসে কোটি কোটি টাকার মালিক হয়েছে। বিদেশ যাওয়া লাগে নাই তো। তো সব কিছু তো সবাইকে দিয়ে হবে না। ব্যবসা যদি সবাইকে দিয়ে যদি ব্যবসা হয়, অথবা সবাইকে যদি হাফেজি পড়ায় হাফেজ বানানো সম্ভব হয়, তো কেমনে হইল? এক একজনের জন্মগত গুণগত মান এক এক রকমের। যে খারাপ তাকে খারাপের দিকে ডাইভার্ট করে দিয়ে ভালো। যেমন আমি ওই সাধারণ হাঁটতে গেলে গরিব মানুষের 5 টাকা 10 টাকা কখনোই দান করি না। দেখি যে কোনটা নেশাখোর, ওরে একবারে 200 টাকা দান করি, যাতে বেশি করে খেয়ে মরে দ্রুত বিদায় হয় পৃথিবী থেকে এবং পৃথিবীটা ঝামেলা মুক্ত হয়, ওরে আমি 200 টাকা দান করে দিই। কারণ যে আল্লাহ তো রহমানের রহিম, তার থেকে বড় দয়ালু তো আমি না। তা সে যাকে পানিশমেন্ট দিছে অথবা জন্ম থেকে পানিশমেন্টে রাখছে, ওই জায়গায় আমার 5-10 টাকা দিয়ে ওরকম কানা খোড়ারে উপকার করে লাভ নাই, লাভ নাই। আমি যেটা মনে করি, হতে পারে আমার থিম ভুল, বাট আমি এই থিমে চলি যে রহমানের রহিম যারে রাস্তার কানাখোড়া বানায় রাখছে ওরকমই থাকুক। বরঞ্চ যেটা বিপদগামী, যেটা আরও 10টা মানুষকে ধ্বংস করতেছে, ও যাতে দ্রুত ধ্বংস হয় সেই জন্য আমি সহযোগিতা করি। এই জন্য যেটা নেশা করে ওরে পারলে 10 টাকার জায়গায় 100 টাকা দান করে দিই, যে যাও বাবা মন খুলে খাও, খেটে তাড়াতাড়ি মরে বিদায় নাও। কারণ তুমি তো নষ্ট হচ্ছ, তোমার সাথে আরও 10টারে নষ্ট করতেছ। তো দেখেন, ভিডিও সবাই দেখে, অনেকের নিউ জেনারেশনের কাছে যেমন দেখে মনে হয় যে ইয়েস উই ক্যান, আমি পারবো, আই ক্যান অর উই ক্যান, আমরা পারবো, এভরিথিং ইজ সো ইজি, সব কিছু খুব সহজ। এটা ভিডিওতে দেখেছি, যেমন আমার বাচ্চারাই পেটেতে পড়েই কি হয়েছে, ইউটিউবে ভিডিও মিডিও দেখে টেকে চিন্তা করে যে আমি বোধহয় পিজা বানাইতে পারবো, আমি বোধহয় পিঠা বানাইতে পারবো, আমি বোধহয় চিপস বানাইতে পারবো। তো ওই দেখা যায় যে আমার ওই ছোটো মেয়ে, সে তো এখনও কত পিচ্ছি, সে ওই ভিডিও টিডিও দেখে টেকে দুপুরবেলার মা যখন ঘুমায় একা একা রান্নাঘরে চলে যায়, ওই একটু আলু কেটে টেটে কীভাবে আলুর ফ্রাই নাকি ওই যে কি ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বানানোর চেষ্টা করে। তো একদিন আমি বাসায় আসি, সে রান্নাঘরে কুটকুট কুটকুট কুট করে কাজ করতেছে, আমি টের পাচ্ছি। তো এরপরে দেখি সে আধা ঘন্টা পরে ঠিকই রান্না বান্না করে চুলা টুলা বন্ধ টন্ধ করে আসছে, এসে ড্রয়িং রুমে টিভি ছেড়ে দিয়ে কার্টুন দেখতেছে আর কুটকুট কুটকুট কুট খাচ্ছে। আমি চিন্তা করলাম যে রান্না টান্না ঘরের শব্দ বন্ধ হয়ে গেছে, টিভি চালু হয়ে গেছে, তাহলে এবার আমি একটু যাই, যে দেখি সে কি করতেছে। এর আগে আমি আর যাই নাই ইচ্ছা করে। তো যে দেখি সে সুন্দর ফ্রিজের থেকে সস বের করে নিয়ে ওই আলুর ফ্রাই খাচ্ছে। বাবা তুমি এটা পাইলে কোথায়? বাবা আমি তৈরি করছি। ও বাবা তুমি এটা তৈরি করতে পারো? গুড, ভেরি গুড। এই তো আমার মা উনি বড় হয়ে গেছে, সে তো মহা খুশি। কিন্তু বেসিক্যালি সে যে ফ্রাইটা বানাইছে, ও ফ্রাইটা ফ্রাইয়ের কোনো ক্যাটাগরিতেই পড়ে নাই, জাস্ট একটু আলু ভাজির মতো হয়েছে, তাও ভাজিটার ওই লেভেলটা হয় নাই। তা আমি ওকে পরে একদিন নিজে ফ্রাই করে ফ্রেঞ্চ ফ্রাই বানায় ওকে সিস্টেমটা দেখাই দিলাম, দেখাই দিয়ে বললাম বাবা চুলার আগুন এতটুকুন রাখবা, তেল এতটুকুন রাখবা, আলুগুলো এভাবে কাটতে হয় সব কিছু। আর সবচেয়ে ভালো হয় তুমি এই কাজটা করার সময় তোমার আম্মু যদি জেগে থাকে অথবা তোমার বড় আপু যদি জেগে থাকে তখন তুমি এই কাজটা করবা। তারা ঘুমালে কাজটা করলে বাইসন যদি আগুন টাগুন লেগে যায়, কোনো একটা বিপদ হয়, তোমার চোখে মুখে যদি তেল ছিটে আসে, তো তোমাকে কে বাঁচাতে আসবে?
তোমাকে কে বাঁচাতে আসবে? সবাই তো তখন ঘুম, দরজা আটকায় ঘুম। তো তখন সে বিষয়টা বুঝতে পারছে। এবং আমি তাকে বলি নাই যে বাবা তুমি যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাইছো এটি এত বিচ্ছিরি হয়েছে, এটা তো গালেই দেওয়া যাচ্ছে না, ছোট মানুষ। তাহলে দেখেন এইটুকুন বাচ্চার মনে হচ্ছে ইয়েস শি ক্যান। তার এই যে মানসিক শক্তি, এটার জন্য তাকে আমি স্যালুট করি, ভালোবাসা দেই, দোয়া করি। বাট এক হচ্ছে রিস্ক ফ্যাক্টর, সে জানে না যে এখানে কি কি দুর্ঘটনা ঘটতে পারে। আর নাম্বার টু, তার ইউটিউব দেখে মনে হয়েছে যে সে পারে, বাট অরিজিনাল যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা ফাইনালি আসে নাই। সবচেয়ে ভালো দেখতে পারবেন এই কাজটা আপনি নিজে করতে গেলে টের পাবেন, সেটা হচ্ছে ছবি আঁকা। এই যে ইন্ডিয়ান মানুষরা, যারা ইন্ডিয়ান ছেলে মেয়ে মানুষ, তারা কি কারণে পারফেক্ট বেশি বলতে পারেন? কারণ তাদের ছোটোবেলায় নাচ গান ছবি আঁকা সংস্কৃতি কর্মটা ক্লাস 5 পর্যন্ত বলতে গেলে প্রায় ম্যান্ডেটরি। অর্থাৎ প্রতিটা পরিবারেই তবলা বাজানো, গান, সুর, স্বর সব কিছু তার ব্রেনে ঢুকাই দেওয়া হয়। যেমন আমাদের রাষ্ট্রে অথবা মুসলিম রাষ্ট্রে আল্লাহর বাণী অথবা কোরআনের আদর্শ এটাকে ঢুকাই দেওয়া হয়, যেন সে সুন্দর একটা ইসলামী ধর্মের আদর্শগুলো সে গ্রহণ করতে পারে। এবং এগুলো উচ্চারণ করতে করতে তার গলার যে ভয়েসটা হয় সেই ভয়েসটার মধ্যে একটা ব্যক্তিত্ব চলে আসে। যে কোরআন পাঠ করে, কোরআনের হাফেজ, তার গলার ভয়েসটা শুনবেন। যদি কিনা জন্মগত তার কোনো প্রবলেম না থাকে, তাহলে আমাদের সমাজে অনেক পুরুষ মানুষের কথা বলে, ভালো আছো, খাইছো, এই যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউডটা তার গলা থেকে আসে না। তার ল্যাঙ্গুয়েজটা কেমন হয় জানেন? কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, এই আপনাকে দেখি না কেন অনেক দিন। হুম, কি আমাদের কথা মনে টনে পড়ে না? অর্থাৎ কি, ইটস এ পার্সোনালিটি, ভয়েসের মধ্যে লিডারশিপ, পাওয়ার অফ অপারেশন, পাওয়ার অফ কমান্ড, এইগুলো তার গলার ভয়েস অ্যাটিচিউডে তখন চলে আসে। আর এইটা হচ্ছে কোরআনের উপর পড়াশোনা করা অথবা আরবি ভাষার উপরে পড়াশুনো করলে মানুষের ছোটবেলায় গলার উপর একটা ব্যায়াম হয়। যেমন ছোট বাচ্চাকে যেসব গার্ডিয়ান শিক্ষিত না, বিয়ে করছে, প্রেম করছে, বীর্যপাত করছে, বাচ্চা পয়দা হয়েছে, এরকম থার্ড ক্লাস বাবা মা যখন, কথা কথা আমি তার মামা হই, হ্যাঁ, তাদের একটা বাচ্চা হলো, এই বাচ্চার মামা আমি। এখন আমি ছোটবেলায় দুষ্টামি করে ওকে একটু কান্না করতে যে একটু চিমটি দিলাম, কান্না করে উঠছে, ওর মা লাফায় পড়বে, এই বাবুকে কান্নাচ্ছ কেন, অমুক করছো কেন, তমুক করছো কেন, হেনতেন। বাট যারা ইন্টেলেকচুয়াল গার্জিয়ান, তারা বলবে আমার বাচ্চাকে দিনে 15 মিনিট কাঁদতে হবে, একদম মন খুলে, তাতে ক্ষুধায় কান্না করুক, ব্যথা পেয়ে কান্না করুক, দুষ্টামি করে কান্না করুক। কারণ কান্না করলে তার গলার ভয়েসটা অথবা গলার উপরে চমৎকার একটা ব্যায়াম হবে। আর কান্না করলে, সাঁতার করলে যেমন সারা শরীরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের একটা ব্যায়াম হয়, তেমন গলা খুলে যে কান্না করে তার ব্রেন থেকে প্রতিটা নার্ভে তার চমৎকার একটা ব্যায়াম হয়। আর বাচ্চাদের এই ব্যায়ামটা তার সারা শরীরের ডেভেলপমেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ডক্টর না, বাট আমি কিছু হলো জেনে তারপরে কথা বলতেছি। তাহলে দেখেন, গার্ডিয়ান হওয়াটাও কিন্তু এত সহজ বিষয় না। তো একটা রাষ্ট্র চালানো কিন্তু অনেক সহজ বিষয় না। যেটা বর্তমানে ভিতরে যে আন্দোলন হলো রাষ্ট্রের, সেই আন্দোলন যখন হলো, একটা রাষ্ট্রপ্রধান যখন বাংলাদেশ থেকে চলে গেল, তখন নিউ জেনারেশন অথবা অসংখ্য মানুষের কাছে মনে হলো যে বাংলাদেশটাকে আমরা অসাধারণ সুন্দরভাবে একদম ধোয়া তুলসী পাতার মতো করে, একদম ধুয়ে মুছে পবিত্র করে আমরা রাষ্ট্রটাকে পরিচালনা করব। বাট দিন শেষে দেখা যাচ্ছে যে সেখানে অবনতি ছাড়া উন্নতির কিছু হয় নাই। বরঞ্চ যে বাচ্চাগুলো শিশুসুলভ আচরণে ছিল, অর্থাৎ বালাই বয়সের যে বাচ্চাগুলো ছিল, সে বাচ্চাগুলোর হাতে এখন আর্মস উঠেছে, তাদের মুখে এখন বেয়াদবি ভাষা এসেছে, তাদের আচার আচরণগুলো এখন পরিবারের বাবা মাই সহ্য করার বাইরে চলে গেছে। আর এই জেনারেশনটা আরও 10 বছর পরে যখন রাষ্ট্রের ক্ষমতায় আরও মানে
অ্যাডাল্ট অবস্থায় 18+ অথবা 28+ বয়সে যে রাষ্ট্রের কাণ্ডারি হবে, ডিসিশন মেকার হবে, তখন রাষ্ট্রের আদব কায়দার আরও বড় ধরনের বিপর্যয় ঘটবে। হতে পারে আগের সরকার খারাপ ছিল, অথবা হতে পারে আগের সরকার ভালো ছিল, হতে পারে পরবর্তী যে সরকার ব্যবস্থা আসবে তারা ভালো করবে, হতে পারে। আমরা ব্যবসায়ী মানুষ এবং সাধারণ নাগরিক এবং গার্ডিয়ান, আমরা এর বাইরে রাজনীতি সম্পর্কে কোনো কথা প্রকাশ্যে অথবা জোর গলায় বলার মানসিক যোগ্যতা রাখি না। কারণ যারা ব্যবসা করে, আমাদের যে ব্যবস্থাটা এখনো পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থায়, সেখানে আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য আমাদের ব্যক্তিগত মতামত যেখানে যাই থাকুক না কেন, সেটা আমরা অনলাইনে অথবা জনসমক্ষে, আমরা যতক্ষণ আমাদের শরীরে ব্যবসায়ী সার্টিফিকেটটা আছে ততদিন পর্যন্ত, হতে পারে আমি একটা বাদাম বিক্রি করা ব্যবসায়ী, হতে পারে আমি রাস্তার পরে ভ্যানে কাপড় বিক্রি করা ব্যবসায়ী, বাট ওই ব্যবসায়ীর সার্টিফিকেট ধরে, যেমন আমি শুরুতে বলেছি আমি খান জুবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে বলছি, তখন আর কারো পক্ষে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আর সুযোগ তখন আসে যখন একজন ব্যবসায়ী 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা দেনাগ্রস্ত হয়ে গেছে, তখন তার হয় এই দেনাগুলো বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে মৌকুফ পাইতে হবে, মাপ পাইতে হবে। তাহলে রাষ্ট্রের যত আইনের যত, যে বলে না যে আকাশের যত তারা, আইনের তত ধারা, একটা কথা বেশ আগে খুব জনপ্রিয়তা পেয়েছিল। তো বাংলাদেশের আইনে যত ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকর দিয়ে বের হওয়ার জন্য চমৎকার সুন্দর কয়েকটা সুযোগ সুবিধা আছে, যে সুযোগ সুবিধাগুলো তখন ব্যবসায়ীরা নিবে। দেখা যায় একটা গার্মেন্টস আপনার 1,000 কোটি টাকার দেনাগ্রস্ত হয়ে গেছে, অথবা একটা গ্রুপ অফ কোম্পানিজ 2,000 কোটি টাকার ব্যাংকে ঋণগ্রস্ত হয়ে গেছে। রাষ্ট্রর খারাপ অবস্থার কারণে তার 6 মাসেই সে 500 কোটি টাকার লসে পড়ে গেছে। এখন রাষ্ট্র কি তাকে 500 কোটি টাকা ড্যামেজ দিবে? কোনো রাষ্ট্র দিছে? অন্য কোনো রাষ্ট্র এই দেওয়ার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, বাট বাংলাদেশের মতো রাষ্ট্রে, বাংলাদেশের রাষ্ট্রের সরকার ব্যবস্থায় যে যখন যেখানেই আসছে, ব্যবসায়ী বলেন সাধারণ নাগরিকদের চুষে খাওয়া ছাড়া আর কিছু করে নাই। এটা তো প্রমাণিত, এটা নিয়ে কথা বলা যায়। বাট কোনো ব্যবসায়ী লসে পড়ছে, কোনো সরকার, কোনো অ্যাসোসিয়েশন, কেউ কি তাকে তার পাশে দাঁড়াইছে? দাঁড়ায় নাই। বরঞ্চ করোনার সময় গরিব মানুষের তেল ডাল চাল ডালও চুরি করে খাটের নিচে রেখে দিয়ে ব্যবসা বাণিজ্য করছে, সেইটার প্রমাণ আছে। বাট গরিবের পাশে কেউ ছিল না, ব্যবসায়ীর পাশে বাংলাদেশে কোনোদিন কেউ ছিল না আজকে পর্যন্ত, এই স্বাধীনতার পরের থেকে। আর স্বাধীনতার আগের ঘটনাও তো এগুলো আমি জানি না, সঠিকভাবে জানি না। আচ্ছা, আজানের জন্য একটু বিরতি নিয়ে আজানের পরে আবার সুন্দর কিছু কথা আপনাদের বলবো। আচ্ছা, তো যা বলছিলাম, আজানের বিরতির পরে আবার একটু বলি আপনাদের। হয়তোবা আমি অনেক কিছু ব্রেন থেকে একটু বের হয়ে গেছে, কারণ মন দিয়ে আজানটা শুনতেছিলাম, সুরটা খুব চমৎকার ছিল আজানের। তো আমরা যে পয়েন্টে কথা বলছিলাম সেটা হলো যে আপনার ব্যবসায়ীকে অথবা নাগরিককে বাংলাদেশ কবে সম্মানে ভূষিত করছে অথবা সহযোগিতা করছে? এটা দেখি নাই আমি কখনো আমার এই জীবদ্দশায়। এটা আমি এখনো দেখি নাই কখনো। হয়তোবা আমারই পোড়া কপাল, কিছু করার নাই। এখন রাষ্ট্রের যখন অস্থিতিশীল অবস্থা, যখন ব্যবসা নাই, তখন ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া থেকে শুরু করে এমপ্লয়ি বেতন থেকে, কারণ একটা এমপ্লয়িকে বিশ্বস্ত করে, কর্মদক্ষ করে, ইফেক্টিভ করে তাকে লাইনে রাখা মানে একটা সন্তানের মতো মানুষ করা। তো কোম্পানিতে যখন ব্যবসার অবস্থা থাকে না, তখন কোম্পানিকে ওই মানুষটাকে ছেড়ে দিতে চাবে? কখনোই চাবে না। খালি স্বপ্ন দেখবে যে হয়তো বা 7 দিন পরে, অথবা 15 দিন পরে, অথবা 1 মাস পরে সিচুয়েশন ওভারকাম হবে, তখন আমরা কাজ করব আবার। বাট বেতন, ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, আর এর সাথে পরিবারের খরচ সব কিন্তু চলতে থাকবে। এবং আপনি যে ব্যবসায় ফল করছেন, সব থেকে আপনার কাছের মানুষ, যাকে ন্যাংটা হয়ে জড়ায় ধরে শুয়ে থাকে বলেন জান আই লাভ ইউ,
সেও পর্যন্ত আপনি খরচ দিতে না পারলে বলবে যে তুমি এই ব্যবসা করতে যে মান সম্মান দেনা টেনা বাদায় মান সম্মান টান সব কিছু শ্রাদ্ধ করে দিছ, এসব ছাড়ো, ছেড়ে চাকরিতে জয়েন করো আগের মতো। যখন চাকরি করছেন তখন বলে যে যা বেতন পাও তা দিয়ে চলে না, দেখো কিছু করা যায় কিনা। আবার ব্যবসায় যখন ভালো করছেন তখন ব্যবসার টাকা তো খাইছে পারলে চাটছে, সাথে আপনার জিনিসপত্র চাটছে। আর ঠিক যে সময়টায় আপনার ব্যবসার খারাপ সময়, সেই সময় আপনার পরিবার আপনাকে বলবে যে এই বালের ব্যবসা করতে যে মান সম্মান টম্মান সব কিছু শ্রাদ্ধ করে দিস, এই বুদ্ধি তোমারে দিছিল কেটা, সব বেঁচে কিনে দিয়ে চাকরিতে আবার জয়েন করো। অর্থাৎ আপনার পৃথিবীতে সবচেয়ে আপনজনই ব্যবসা হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। এরপর আপনি সরকারি চাকরি করছেন, মনে করেন আর্মির আপনি একজন মেজর হয়েছেন অথবা লেফটেন্যান্ট হয়েছেন অথবা কর্নেল হয়েছেন। একটা মেজর বুঝেন, একটা মেজর পজিশনে যাইতে গেলে কোন লেভেলের শিক্ষা, ইন্টেলেকচুয়ালিটি, শারীরিক পারফেকশন, অ্যাটিটিউড, ভাষা, প্রতিদিনের সিনসিয়ারিটি কোন লেভেলের লাগে, তার উপরে আছে কি কি পজিশন, ব্রিগেডিয়ার, কর্নেল, কত কিছু আছে না, আছে তো। খালি একটা আর্মি দিয়ে আপনাদের বোঝাচ্ছি। অথবা এই যে দুর্নীতির বিরুদ্ধে যে লাফায় জাপায় পড়ে, র্যাব, ডিজিএফআই, কত কত ডিপার্টমেন্ট, ওখানে একজন এমপ্লয়ি কয় টাকা বেতন পায় সেটা কি আপনাদের কোনো আইডিয়া আছে? আগে তো মানুষ জানতো না, এখন অনলাইনের যুগে র্যাঙ্ক অনুযায়ী মানুষ জানে যে তার বেতন 65,000 টাকা, তার বেতন 85,000 টাকা, তার বেতন 45,000 টাকা। সরকারি একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের বেতন কত, একটা ডিসির বেতন কত, একজন এসপির বেতন কত, একজন এএসপির বেতন কত, একজন এএসপি হতে গেলে কত চড়াই উঠে পার হতে হয় জানেন? একটা থানার ওসি হতে গেলে কত যুদ্ধ করে 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 ওই পজিশনে আসতে হয়। এক হচ্ছে রাস্তাঘাটের যুদ্ধ, আর এক হচ্ছে রাজনৈতিক যুদ্ধ, আর হচ্ছে ইন্টারনাল পলিটিক্স, মানে ওনাকে ওভারটেক করে আর একজন ওসি হবে, এই হচ্ছে পলিটিক্স। এতগুলো পলিটিক্সকে মোকাবেলা করে ওই পজিশনে একজন থানার ওসি হইতে হয়। বেতন কয় টাকা? এ দিয়ে কি বউয়ের শাড়ি কেনা চলে, নাকি শ্বশুরবাড়ির ভদ্রতা চলে, নাকি নিজের চা সিগারেটের বিল ওঠে, নাকি নিজের সমাজ রক্ষা হয়, কি হয়, কি গোড়ার ডিমটা হয়? সো আলটিমেটলি তাকে কি করতে হয়? আর কপালে যদি সে একটা স্মার্ট, হ্যান্ডসাম অথবা আকাশ ছুতে চায়, এরকম সুখের ঠেলায় আকাশ ছুতে চায়, এরকম একটা বউ যদি কপালে জুটে বসে, তাহলে এরপরে আবার এই স্ট্যাটাসে গেলে কলিগের ছেলে মেয়ে ইংল্যান্ডে আমেরিকায় পড়ে, তার ছেলে মেয়েকে ইংল্যান্ড আমেরিকায় পড়াতে হবে, নর্থ সাউথে পড়াইতে হবে, আইউবিতে পড়াইতে হবে। এইসব কালচারগুলো যখন তার পরিবারের মধ্যে এগুলো ডেভেলপ করে ফেলে, তখন তার মাসে খরচ কত? মিনিমাম 6 লাখ। এই 6 লাখ টাকা আসে কোত্থেকে? আরবিতে একটা মেজর হন না, একটা মেজরের বউ এক শাড়ি 2 বার পরে না, 20,000 30,000-এর নিচে কোনো শাড়ি নাই, আসে কোত্থেকে? সাধারণ মানুষ বুঝে না। আর এরপরে উপরে ডেজিগনেশন জেনারেলের বউ, মানে তারও বিশাল ব্যাপার। জেনারেলের বেতন কয় টাকা? বেতন কয় টাকা? শুধুমাত্র আমরা যখন ব্যবসা করতে যাব এবং আমরা যদি কারোর কাছে 5,000 10,000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দেনাগ্রস্ত হই এবং সেখানে সুন্দরভাবে বলি যে ভাই ব্যবসা খারাপ সময় যাচ্ছে, একটু সময় দেন, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, তখনই ওইসব ডিজিএফআই বলেন, র্যাব বলেন, থানা বলেন, ওসি বলেন, সব এসে ঝাঁপায় পড়বে। প্রতারক, 420, সিটার, টাকা পয়সা মারি খাওয়া পাবলিক, অমুক তমুক হ্যানত্যান। যে বলতেছে সে তার ঘরের মধ্যে বাংলা ঠেলার পরে থাকে। এখন আমাদের সমাজের আইনের ব্যালেন্সটা হচ্ছে এই জায়গাটাতে। যেমন বাইরে যত পতিতার ব্যবসা আর মাদকের ব্যবসা, তার চেয়ে বোধহয় কোর্টের বারান্দায় অথবা সিঁড়িতে ব্যবসা বেশি হয়। বাইরে যত টাকার মাদক আর গাঁজা বেচা কেনা না হয়, তার চেয়ে বেশি বোধহয় হসপিটালগুলো ছাদে হয়।
অথবা 9 তলার ছাদে হয়, যে দেখেন হাজার হাজার প্রমাণ আছে কিনা। একটা হসপিটালে যত ডাক্তার আছে তার সেই সব ডাক্তারদের যে যত ড্রাইভার আছে তার 70% ড্রাইভারই হসপিটালের ছাদে রাতের বেলা বসে মাল খায় কিনা দেখেন। সে কিন্তু আবার ডক্টর, স্বাস্থ্য নিয়ে কাজ করতেছে, আর তার ড্রাইভার মাল খেয়ে বেড়াচ্ছে। সে নিজেও খেয়ে বেড়াচ্ছে। সে খায়, এটা ড্রাইভার জানে বলেই তো ড্রাইভারও খায়। তো ব্যবসার বাইরে এতগুলো কথা প্রতিটা ভিডিওতেই টুকটাক বলে দিই একটাই কারণে, যে আমরা ব্যবসা বান্ধব কোনো পরিবেশে নাই, ছিলাম না কখনো। আপনি বই খাতা কলমে ইংল্যান্ডের থেকে ডক্টরেট করে আসেন, পিএইচডি করে আসেন, চক্রবৃদ্ধি, সুদ, আসল, মুনাফা এগুলো শিখে আসেন, এসে বাংলাদেশের ব্যাংকে চাকরিতে জয়েন করেন, করে তারপরে লোন ওভারকাম সেকশনে অথবা বিজনেস পলিসি, বিজনেস ডেভেলপমেন্ট সেকশনে ব্যাংকে চাকরিতে জয়েন করেন। এরপর দেখবেন যে টাকা লোন দিচ্ছেন সেই টাকা কয় বছরে উঠাইতে পারেন। আর চক্রবৃদ্ধির যে সুদে আসলে যে সূত্র শিখছিলেন সেই সূত্র কার পাশার মধ্যে দিয়ে ভরে গেছে। শুধুমাত্র আপনার ডিগ্রিটা কাজে করছে কি আপনার ওই চাকরিটা পাওয়ার জন্য একটা উপকার করছে, এছাড়া আর কিছুই না। সো বাংলাদেশ এত ইজি কোনো কান্ট্রি না যেখানে ব্যবসা করে আপনি রাতারাতি কাগজে কলমে কোটিপতি হইতে পারবেন। অসংখ্য লাথি চড় খেয়ে তারপরে টিকে থাকার নাম হচ্ছে ব্যবসা। বাংলাদেশে কত হাজার গার্মেন্টস বসে গেছে, দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকে দেউলিয়া দেখাইছে, রাতের অন্ধকারে অস্ট্রেলিয়া কানাডা পালায় চলে গেছে, ব্যাংক এখান থেকে ট্রান্সফার করে তারপরে আপনার অন্য অন্য রাষ্ট্রে চলে গেছে, গুপ্ত হয়ে আছে। কত রাস্তায় রাস্তায় ভাঙচুর চলতেছে, কত গার্মেন্টস মালিক তার গার্মেন্টস পুড়ায় দিয়ে দেউলিয়া, অ্যাক্সিডেন্ট দেখায় দেউলিয়া দেখাইছে। আপনারা হিসাব রাখেন? রাস্তাঘাটের সংবাদ রাখেন? এক টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত যাবেন, কত হাজার গার্মেন্টসের ডাইনে বামে জানলা দিয়ে তাকাবেন বাসের, কত হাজার গার্মেন্টস বন্ধ হয়ে আছে। হাজার কোটি টাকার এক একটা গার্মেন্টস, শত শত কোটি টাকার এক একটা গার্মেন্টস। আমার মতো জোবায়েদের যেটুকুন ক্ষমতা, ওইটা হচ্ছে ওইসব গার্মেন্টস একটা সিকিউরিটি গার্ডের ক্ষমতার সমান, একটা ম্যানেজারের ক্ষমতার থেকেও কম আর্থিক ক্ষমতা, সামর্থ্য। তারা কেন বন্ধ হয়ে গেল? তাদের ওখানে আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, শিক্ষিত ইঞ্জিনিয়ার ছিল, লেটেস্ট মেশিন ছিল, টেকনোলজি ছিল, তার কেনা রেট আরও কম, তার ব্যাংক ব্যালেন্স অথবা সিসি লোনের পারমিশন আরও বিশাল। 100 কোটি টাকার কাজ নিয়ে তার জন্য কোনো বিষয় না, 50 কোটি টাকার কাজ নিয়ে অর্ডার নিয়ে তার জন্য বিষয় না, এরপরেও দেউলিয়া হয়ে পথের ভিখারি। এখন গার্মেন্টসের মালিকরে না পেয়ে গার্মেন্টসের জিএম এর বাসায় পর্যন্ত হামলা হয় যে তুই এমডি রে খুঁজে বের করে এনে আমাদের পাওনা দে। জিএম কি করবে? জিএম নিজেই তো 18 লাখ বেতন পায় না 3 মাসের। বারবার ওয়ার্নিং দিছিলাম না আপনাদের যে বড় বড় অর্ডার কম রেটে নিয়ে এলসি এনক্যাশমেন্ট করে মালিকরা বেরোয় চলে যাবে, রাতের অন্ধকারে গার্মেন্টস টার্মেন্টস চাইল বেচা দিয়ে বেরোয় যাবে। তাই তো হয়েছে। কেউ থামাইতে পারছেন? কেউ থামাইতে পারছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেনাগ্রস্ত হয়ে হোক আর যেভাবে হয়ে হোক আজকে পর্যন্ত আমাদের সব কিছু খোলা আছে। চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর। তারপরে আমাদের যেহেতু এই গত 1.5-2 বছরে হিউজ পরিমাণ দেনা ঘটছে, তো এবছর আমাদের খাতুনগঞ্জে অনেক বড় দেনা ছিল গত বছরের। তো আমরা যেটা করি, এবছর আমরা যেটা করলাম যে আমাদের টুকটাক টুকটাক কিছু দেনা আমরা ঢাকা অফিসে আমরা পরিশোধ করতে পারতাম, কিন্তু কি কারণে পারি নাই সে বাস্তবতাটা আপনারা জানেন না। হয়তোবা কোনো একটা বিয়ের দাওয়াতে যে একটা ছবি অনলাইনে ছাড়ছি, মনে হয়েছে যে জুবায়েদ ভাই তো ভরপুর টাকা পয়সা কামাচ্ছে অথবা খুব ভালো আছে, সাজা গুজা কত, কারণ সাজলে তো সবাইরই রাজরানীর মতো দেখা যায়। কোনটা যে রাজরানী আর কোনটা যে সুতমারানি সেটা তো বোঝা যায় না। বোঝা যায়? তো কথা হলো যে আমরা যখন গাইটের অর্ডার কাটি
তখন ওটার মধ্যে কন্ডিশন লেখা থাকে। আচ্ছা, আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। উদাহরণ দেখালে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এ দেখেন, একটা অর্ডার শিট দেখছেন? অর্থাৎ এটা হচ্ছে আমরা ডেলিভারি দিলাম একটা মাল। ডেলিভারিটা কত তারিখে দিছি? 10/1/2026। 10 তারিখে এখনও সে মালটা উঠায় নাই। কত টাকা এখানে আটকে আছে? 20,000 আটকে আছে না? এরকম চালানের অভাব নাই। তো 20,000 টাকার মাল যদি আমি সাপ্লায়ারের কাছ থেকে বাকি নিতে চাই, এই ডকুমেন্টটা সাপ্লায়ারকে আমার জমা দিয়ে দিতে হয় যে আপনি মালটা ওনাকে দিয়ে দেন, আমার এই 1,000 টাকা লাভ হবে, 1,000 টাকা আমি এখান থেকে কাটাকাটি করব, আর বাকিটা আপনি উঠায় আপনি আপনার দেনাটা নিয়ে নিয়েন। যখন লোন অনেক বেশি হয় তখন এই কাজটা করতে বাধ্য হয় ট্রেডাররা, যেমন আমরা ট্রেডার বাধ্য হয়, কারণ এ পাশে ফান্ড নাই। মার্কেটে এরকম চালান পড়ে আছে কি আছে 10 লাখ টাকার অথবা 5 লাখ টাকার, আর এ পাশে পুরানো বাকি আছে 18 লাখ টাকার, কোনো মাল দিবে না। এ পাশে অর্ডার দিছে, অ্যাডভান্স করছে 2,000, মাল কি আপনার বাতাস দিয়ে কিনবো? আর ইম্পোর্টার কি আমারে দিনের পর দিন কোটি কোটি টাকার মাল বাকিতে দেবে? আমি করে বাপ হই না বিয়েই হই না কি লাগি? কিচ্ছু লাগি না। কারণ বর্তমান যুগে নিজের মাই নিজের সন্তানরা দেখতে পারে না। তো ব্যবসায় যে 10 লাখ 20 লাখ বাকি দিছে এটাই তো অনেক। তো এভাবে যখন চালানগুলো থাকে আর পুরনো বড় দেনা থাকে, এই চালানগুলো জমা দিয়ে দিলে ওনারা টাকাটা উঠায় নেয় এবং দিন শেষে দেখা যায় আমরা শুধু সারা বছরে অল্প কিছু টাকা, সারা মাসে, এক মাসের কথার কথা 200 বেল কাটলাম, ওই 200 বেলে 500-1,000 করে কিছু পাইছি, আর বাকি টাকাটাই ইম্পোর্টার কেটে নিছে। বরঞ্চ ওই টাকাটাও ঠিক মতো পাই নাই, কারণ এই টোটাল চালানটা তো ইম্পোর্টারের কাছে থাকে। হয়তো বা সারা মাসে ইম্পোর্টার করছে কি আমারে 50,000 দিয়ে বলছে যে ভাই বাসার বাড়িঘরের খরচ টরচ চালান, আর বাকিটাই কেটে রেখে মালের টাকাও নিয়ে নিছে, আর যে লাভের যে টাকা 500-1,000 সেখান থেকে কথা কথা 500 টাকা কেটে নিছে। এভাবে করতে করতে আপনার দেনা শোধ করছে। আর এবছর আমরা টুকটাক টুকটাক বেশ কিছু দেনা আমাদের গত 1.5 বছর ধরে রাষ্ট্রের এই অবস্থায় আমাদের ব্যবসার যে দেনা যেগুলো আমরা শোধ করতে পারিনি, সেটার সঠিক কারণটাই হচ্ছে এইটা, যে আমাদের কিছু দেনা খাতুনগঞ্জে শোধ হয়েছে, যে টাকাগুলো আমরা ধরেও দেখতে পারি নাই। বাট একটা তো দেনা অন্তত মুক্ত হয়েছে, অর্ধেকটা দেনা তো মুক্ত হয়েছে। হয়তোবা এটার কারণে সামনের বছরে হয়তোবা এভাবে করলে সামনের বছরে আমাদের দেনা আরও মুক্ত হয়ে যাবে, কারণ গত বছর অ্যাক্সিডেন্টালি অনেক টাকার দেনা ছিল আমাদের। তো এগুলো হচ্ছে ব্যবসার সততা অথবা সত্যতা, যেটা আমরা ছাড়া কেউ কারো দুর্বল পয়েন্ট বলে না। খামস গ্লোবাল শুরু থেকে কবে খেয়ে আছে কবে না খেয়ে আছে সব কিছু অনলাইনে জানায় দেয়, যেন এখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, এখান থেকে ধাপ্পাবাজির সৃষ্টি না হয়। এখন কোশ্চেন হলো যে আপনারা যখন ব্যবসা করতে নামেন, সবাই কি ভালো করতে পারবেন? সবাই কি কোটিপতি হয়ে যাবেন? দেখেন, যখন একটা ভিডিও যায় অথবা একটা আইটেমের প্রচারণা হয়, তখন 2-3 ক্যাটাগরির মানুষ ঝাঁপায় পড়ে। একটা হচ্ছে অতি খুঁতখুঁতে এবং প্রচণ্ড ধান্দাবাজ টাইপের। 10 জনের দুর্নাম করে অথবা 10 জায়গায় বাসমা রাখে আপনার কাছে এসে বলবে, ভাই অমুকের কাছে গিয়েছিলাম, আমাকে একবারে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে অমুক তমুক। অ্যাকচুয়ালি মানুষটার স্বভাবটি হচ্ছে খুঁতখুঁতে এবং সে জীবনে কোনোদিন কৃতজ্ঞতা প্রকাশ করে না, কারো কাছে না। যার কারণে আল্লাহ তাকে সারা জীবন ভিখারিই রাখবে। ওইখানে আপনি আমি কেউ তাকে ঠেলে উঠাইতে পারবো না, কারণ সে হচ্ছে অকৃতজ্ঞ প্রাণী। অকৃতজ্ঞ প্রাণীকে মৃত্যুর আগের দিনও সৃষ্টিকর্তা রাস্তার ভিখারি রাখবে। অর্থাৎ এই ব্যবসায়ী আরেকজনের দুর্নাম করে আমার কাছে আসবে, আমার থেকে দুর্নাম করে আরেকজনের কাছে যাবে, এভাবে করতে করতে ঘুরতে ঘুরতে লাস্টে ব্যবসা ছেড়েই বেরিয়ে চলে যাবে আর বলবে দুনিয়ায় সব সিটার বাটপার। আর তার কমপ্লেইন এবং ডিস্টার্বের তার শেষ থাকবে না। তাহলে এই টাইপের মানুষ আপনি পাবেন কত? 15%, 15%। এরপর নিউ জেনারেশন, অর্থাৎ সে যে অল্প বয়সী তা না, যে এই ব্যবসাতে নতুন, এরকম পাবেন আপনি 45% মানুষ অথবা 50% মানুষ।
অর্থাৎ তারা নতুন কিছু দেখে চিন্তা করে, ওয়াও এটা করলে তো অনেক কিছু হবে, হ্যান হবে, ত্যান হবে, বাট অল্প একটু দেখেই ঝাঁপায় পড়বে। বাট এই বিজনেসটা কিভাবে করতে হবে, কিভাবে টেকনিক খাটাইতে হবে, কিভাবে পরিশ্রম করতে হবে, কত কি করতে হবে, এইটা সে পরিপূর্ণভাবে শিখবেও না, জানবেও না, এবং এই প্রসেসটাতে সে যাবেও না। এই যে নতুনের মধ্যে 50%-এর মধ্যে 40% মানুষ এটাতে যাবেই না। অর্থাৎ তার একটা মাল নিয়ে এই প্রসেসে যখন যাবে না, তখন মালগুলো তার ঘরে পড়ে থাকবে, 10 জায়গা দুর্নাম করবে, 10 জায়গা গালাগাল করবে। তাহলে আপনি টোটাল 50% মানুষই পেলেন যারা কোনোদিন ব্যবসায়ী হতে পারবে না। আর নতুনদের মধ্যে 10% মানুষ, সে আস্তে আস্তে দুই একটা ধাক্কা খাইতে খাইতে আস্তে আস্তে লাইনে চলে আসবে। এরপরে আছে 2 ক্যাটাগরির ব্যবসায়ী। এরপরে আরও 2 ক্যাটাগরির ব্যবসায়ী আছে। একটা ব্যবসায়ী হচ্ছে হোলসেলার, পুরানো ব্যবসায়ী, পুরানো ক্ষুদ্র ব্যবসায়ী একজন, আর পুরানো হোলসেলার একজন, এই 2টা ক্যাটাগরি থাকবে। সেই ক্যাটাগরিটা ওই যে লাস্টে যে 40% বললাম সেইটা। সেই 40%-এর মধ্যে 35% মানুষ হচ্ছে পুরানো বড় ব্যবসায়ী। ওনারা কখনোই এইটা শিখবে না যে আমি 10 টাকা দিয়ে মাল কিনে আমার গোডাউন করে ফেলতেছি, যে গোডাউনের মাল নিয়ে আমার এলাকায় কখনোই মানুষের উন্নতি হচ্ছে না, প্লাস আমিও সম্মানের টপ পজিশনে যাচ্ছি না। এইটা তাকে বেটেও যদি খাওয়ান এই লেখাটা অথবা এই কথাটা, সে খেয়েও বমি করে ফেলে দিবে। কিন্তু সে যদি চিন্তা করতো যে আমি 10,000 টাকার মাল না কিনে, গণদরে মাল না কিনে, আমি 11,000 টাকা দিয়ে বাছা বাছা মালগুলো কিনি, তাহলে কিন্তু সে তার এলাকায় ডন হয়ে যেত, মানে লিডার হয়ে যেত, বস হয়ে যেত, এবং তার এলাকায় অন্য কোনো ব্যবসায়ী জন্ম নেওয়ারই সুযোগ পাইতো না। ওই ব্যাঙের ছাতার মতো গজায় উঠতো, বাট 2 দিন পরে ঝরে পড়ে যেত, কারণ তার মালগুলো হচ্ছে সব বাসা মাল, এ গ্রেডের মাল। মার্কেটে কত ছোট ছোট ওই জুতার ব্যবসায়ী জন্ম নেয় না? আপনার চট্টগ্রামের আপনার টেরিবাজারের পিছনে আছে, তারপরে ঢাকাতে কেরানীগঞ্জ টঞ্জ কত জায়গায় আছে, ব্যবসায়ী জন্ম নেয় যে ভাই বাটার থেকেও মজবুত ভালো চামড়া দিয়ে জুতা বানায় দিচ্ছি আরও কম দামে। কিন্তু ঈদের দিন দেখবেন চান রাতে বাটা পুরো ফাঁকা, মালই নাই, ডিজাইনই নাই, সাইজই নাই, কিচ্ছু নাই, আবার দামও 3 গুণ, তারপর নাই। মানুষ কেন লাফায় পড়ে বাটার উপরে? কারণ এটা হচ্ছে একটা আস্থার জায়গা। তো আপনি যখন আপনার এলাকায় আস্থার জায়গায় পরিণত হবেন, তখন আপনার আশপাশের ছোট ছোট যারা বড় হওয়ার সুযোগ খুঁজবে, তারা বড় হতে পারবে না। তাদের 80%ই বড় হতে পারবে না, 20% হয়তো বা পারবে, যদি কিনা তারা কোয়ালিটিটাকে সবসময় মাথায় রাখে। আর আপনার ব্রেনের মধ্যে যদি কোয়ালিটি না থাকে, আপনার ব্রেনের মধ্যে যদি দামের খেলাটা থাকে, যে এক ট্রাক মাল নিছি আমার পড়িছে 20,000 করে, আর এখন বেচতেছি 32,000 করে, তাহলে আপনার ব্যবসা ওই লেভেলেই থাকবে। বাট আপনার কিন্তু টাকার অভাব হবে না, যেহেতু আপনার হিউজ একটা টাকা বানায় ফেলছেন। যেমন যারা ইম্পোর্ট আর হোলসেলার, তারা এক শার্টের বিলেও 12,000 টাকা করে হোলসেলে লাভ করছে। তো এরকম যদি 1,000 বিল বেচে, তা 15 দিন 20 দিনের মধ্যে কত টাকা কামাই হয়? ওর কে জীবনের পিছনে তাকানোর সময় আছে? নাই তো। বাট কথাটা হলো, আপনার মালটা যদি আপনি বেছে নিতেন, 500 টাকা বাড়ায়, 200 টাকা বাড়ায়, 1,000 টাকা বাড়ায়, তাহলে সবাই সব দোকান ছেড়ে লাস্টে আপনার কাছেই আসতো, এবং একজন কাস্টমার আপনার কাছ থেকে ছুটে যেয়ে আর এক জায়গায় যেয়ে সেইখান থেকে বাস মারা খেয়ে যখন আপনার কাছে আবার ব্যাক করতো, তখন আপনার সেল ডাবল হতো, কারণ সে তখন আপনাকে আস্থা করে বেশি বেশি মাল নিত। এইটা, এই যে 30% মানুষকে, হোলসেলার ব্যবসায়ীকে এলাকা ভিত্তিক, কথার কথা সিলেটের বড় হোলসেলার, রংপুরের বড় হোলসেলার, নীলফামারীর বড় হোলসেলার, গাজীপুর মাওনার বড় হোলসেলার, এদেরকে এই সুন্দর কথাটা যদি বেটেও খাওয়ান, লাভ হবে না, সে গলা থেকে বমি করে বের করে দিবে। আর এটাই হচ্ছে, সে তার এলাকায় একটা সময় পরে যে ঝরে পড়ে যাবে, সেটার কারণটাই হচ্ছে এইটা।
আর 10% পুরনো ব্যবসায়ী পাবেন। লাস্টেই তো 90% তো হয়ে গেল। প্রথমে ছিল 10%, তারপরে 50%, হচ্ছে 60%, এরপরে 30%, মানে 90%। আর 10% মানুষকে, এই 10% মানুষ হচ্ছে তার কাজের অভিজ্ঞতা আছে 20 বছর। সদরঘাট খাতুনগঞ্জের যত ব্যবসায়ী আর ব্যবসায়ীর ভিজিটিং কার্ড, এগুলো বাইটে তার খাওয়া শেষ, খাওয়া শেষ। যদি গল্প বলতে বলেন, সে গল্প ম্যারাথন রেসের মতো গল্প খালি চলতেই থাকবে, বাট দিন শেষে বলবেন যে ভাই এত অভিজ্ঞতা এত জ্ঞান, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন, অথবা এই যে ছেঁড়া স্যান্ডেল পরে ছেঁড়া লুঙ্গি পরে বট গাছের তলায় কেন বসে আছেন রাস্তার পাশে, এত কিছু জানেন এত কিছু বোঝেন, সেটার উত্তর দিতে পারবে না। বলবে ভাই ব্যবসা ওই একজনের বিশ্বাস করেছিলাম গত বছর, আমারে ও নিজে 1 বেল, কিন্তু বলবে 20 বেল মালে আমারে ধরায় ফকিন্নি বানায় দিছে। 20 বছর কাজ করছেন, ও 1 বছর ধরায় আপনারা ফকির বানায় দিছে। বাস্তবে নিচে 1 বেল মাল অথবা 2 বেল মাল, বলবে 20 বেল মালে আমারে ধরায় দিছে। অর্থাৎ এই মানুষগুলো হচ্ছে খালি গল্প করা মানুষ। আর এই মানুষগুলো সব জায়গায়, সদরঘাট থেকে শুরু করে টঙ্গী থেকে শুরু করে যেখানে যত হোলসেল পাওয়া যায় গাইডের, ওইখানে যে লুঙ্গি পরে দাঁড়ায় থাকে হাত পাও ধরে, ভাই 500 টাকা কমে একটা কম টাকার একটা বেল দেন দি, ওই রাস্তাঘাটে বেশি। মানে গাইড হচ্ছে ব্যবহার করে ফেলে দেয়া কাপড়, তার মধ্যেও কোনটা পুরানো ছিঁড়া ফাটা ভাঙ্গা চূড়া আছে, বা এটা তো নতুনের দাম 12,000, বা এটা ওই এ ভাঙিয়ে চুরে ফেটে ফিটে গেছে, বা আমি গরিব মানুষ আমার 4,000 টাকায় দিয়ে দেন। আর এই ভাঙা চূড়া ছিঁড়া ফাটা 10 বছরের টেম্পার চলে যাওয়া এই মাল নিয়েই সে রাস্তার পাশে ফুটপাতে, যেমন আপনি যদি ইয়েতে যান, কি বলেন আপনার টাঙ্গাইলে, কথার কথা টাঙ্গাইলে যদি যান নতুন বাস স্ট্যান্ডের আশপাশে, দেখবেন এরকম ব্যবসায়ীর অভাব নাই। ভুলতা গাউসিয়াতে যান, সদরঘাটে যান, এরকম ব্যবসায়ীর অভাব নেই। ঢাকা সদরঘাটে যান, এরকম ব্যবসায়ীর অভাব নেই। তারপরে চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে যান, অভাব নাই। লালদিঘির মোড়ে যান, এরকম ব্যবসায়ীর অভাব নাই। বাট দিন শেষে তারা খয়রাতি অথবা ফকিন্নি থাকবে। আর ব্যবসায়ী যারা, যাদের মাল আটকে থাকে, বড় ব্যবসায়ী 10 কোটি 15 কোটি টাকার মাল আমদানি করছে, তার তো সব মাল বিক্রি হবে না, কিছু মাল সামনের বছরেও যাবে। আবার সামনের বছরে তার আবার 15 কোটি টাকার মাল আসবে অথবা 20 কোটি টাকার মাল আসবে। তো ব্যবসায়ীরা কি পলিসি করে, যে 2টা ভালো মাল দাও, একটা খারাপ দাও, অথবা একটা ভালো দাও, 2টা খারাপ দাও, অথবা একটা ভালো দাও একটা খারাপ দাও, একটা ভালো দাও একটা খারাপ দাও। ও একবার বড় হবে একবার গরিব হবে, একবার বড় হবে একবার গরিব হবে। রাস্তায় যত মানুষ থাকবে ততই তো কাস্টমার। কিন্তু ও যদি বড় লোক হয়ে যায় তো মাল আর কিনবে কে? যেমন একটা রাষ্ট্র চাই তার 60% মানুষ গরিব থাকুক, যদি কিনা ওই রাষ্ট্রের সরকার ব্যবসায়ীদের সরকার হয়ে বসে। কারণ ব্যবসায়ীরা যে টাকার মাল বাংলাদেশে ঢুকাবে, সেই টাকার মালটা সাথে সাথে লাফায় পড়ে ছিনায় নেওয়া অথবা লুফে নেওয়া কাস্টমারটা তো রাষ্ট্রে থাকতে হবে। লাস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে ব্যাংকগুলা গার্মেন্টসগুলাকে এলসির এগেনস্টে, ইভেন বায়ার 100% টিটি দিছে গার্মেন্টস মালিককে বিশ্বাস করে। ব্যাংক বলছে তোমাকে 10% টাকা দিব, বায়ার দিছে 50 কোটি, ব্যাংক বলছে তোমারে 27 লাখ টাকা দেব, এর বেশি তোমারে টাকা দেওয়া সম্ভব না। কারণ বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করে দেখছে তোমাকে বিশ্বাস করা যায় না। কিন্তু এই ব্যবসায়ী কিন্তু 1,000 কোটি টাকার ব্যবসায়ী। এই ঘটনাগুলো গার্মেন্টস সেক্টরে ঘটছে। এক হচ্ছে গার্মেন্টসের ওয়ার্কারগুলো আপনার মিডল ইস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইউরোপের কাছাকাছি, যে ইউরোপ দিয়ে বাংলাদেশ চলে। বাংলাদেশের গার্মেন্টসের জন্ম এবং বাংলাদেশের মেইন মার্কেট হচ্ছে ইউরোপ। সেখানে এত চুরি, এত বাটপারি, এত গাড়ি ভাড়া, এত প্লেন ভাড়া, এত টাইম ফেল, এত জাহাজ ভাড়া, এত কিছুর পরও ইউরোপিয়ানরা বাংলাদেশকে কাজ দিত। কি কারণে কাজ দিত? একটাই কারণে, যে বাংলাদেশের ওয়ার্কারদের হাতের কাজ কম্পারেটিভলি ভালো, কম্পারেটিভলি ভালো। এবং এই ভালোটা আবার কিউসি করার জন্য বায়ার পার বডিতে টাকা দিত। মানে
50 কোটি টাকার অর্ডার হলে তার আরও মনে করেন যে 1 কোটি টাকা আপনার কিউসিতে শেষ হয়ে যেত, 50 লাখ 1 কোটি। আর আমরা কি করলাম, আমরা আমাদের ওয়ার্কারগুলোকে ইউরোপের দরজার কাছে, ইরান, কি বলে আপনার তুরস্ক, জর্ডান, এইসব জায়গায় পাঠিয়ে দিলাম। এখন তো বায়ারের ওই কিউসির টাকাও লাগে না, এত টাকা জাহাজ ভাড়াও লাগে না, এত সময় নষ্ট হয় না। এখন সে সকালবেলা প্লেনে টিকিট কেটে 2 ঘন্টার মধ্যে চলে আসে, 2.5 ঘন্টার মধ্যে চলে আসে কোথায়, জর্ডানে, তুরস্কে। ওখানে এসে তার প্রোডাকশন দেখে সন্ধ্যার মধ্যে চলে যায়। তার কি পরিমাণ সেভ হলো। সে বাংলাদেশে ওর পা ধরে চাটলেও বাংলাদেশে আর ঢুকবে? ঢুকবে না তো। এরপরে বিশ্বাস করে যে টাকাগুলো দিচ্ছিল সেগুলো ব্যাংক দেয় না, অর্থাৎ সরকার দেয় না। কারণ ব্যাংক এবং সরকারের টাকাগুলো সব হচ্ছে আপনার খাদ্যদ্রব্য আমদানিতে লোন দিয়ে দেওয়া। বড় বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো চিনি বলেন, পেঁয়াজ বলেন, এগুলো চাল বলেন, ডাল বলেন, এগুলো আনার জন্য ব্যাংকের টাকা সব নিয়ে ওখানে ঢুকাইছে। জাহাজ ভরে ভরে তেল, চাল, ডাল আসতেছে। এখন জাহাজ ধরে যখন মালটা আসতেছে তখন কি হচ্ছে, তখন 2-4 দিন ধরে মাল ডেলিভারি বন্ধ। 2 দিন পেঁয়াজের বাজার বন্ধ মানে 30 টাকার পেঁয়াজ লাভ দিয়ে 100 টাকা। তাহলে মালটা কিনে নিয়ে আসছে বাংলাদেশে, 2 দিন সাপ্লাই স্টপ রেখে মালের যে ক্রাইসিস, এরপর ধূপ করে ছেড়ে দিছে 100 টাকা করে অথবা 90 টাকা করে। পেপার, পত্রিকা, নিউজ সবাই লাফায় পড়ছে, কোথায় কি। রাষ্ট্রীয় নেতারা ব্রিফিং দেওয়া শুরু করছে, সিন্ডিকেটের হোতাকে খুঁজে বের করা হবে, 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। বেসিক্যালি এই কমিটি ব্যবসায়ীর কাছ থেকে খেয়ে ফেলাইছে, কারণ ব্যবসায়ী তো নেতাকে ভাগা দিয়েই তারপরে মালটা ইম্পোর্ট করে। ব্যাংক বলেন, থানা পুলিশ বলেন, সাংবাদিক বলেন, সবাইরে ভাগা দিয়েই কামাইটা করে। ওই তদন্ত কমিটি তদন্ত করতে করতে, যেহেতু মার্কেটে পেঁয়াজ নাই, সো অথবা চিনি নাই অথবা ডাল নাই, সাথে সাথে কি হয়েছে, তার মাল সব বেচা শেষ। সে ব্যাংকের টাকা দিয়ে দিছে, 15 দিনে 17 কোটি টাকা, 30 কোটি টাকার মালিক হয়ে গেছে। ওপাশে সরকারও কিছু খুঁজে পায় না, এপাশে কি হয়েছে, মানুষেরও খাওয়া শেষ, মানে গলা নিচে গেছে, মানুষও ভুলে গেছে যে 30 টাকার পেঁয়াজ কেন 130 টাকা দিয়ে কিনলাম। আর ওপাশে গ্রুপ অফ কোম্পানিজ 1 বছরে 36টা, 30টা, 20টা করে ফ্যাক্টরি কিনে ফেলছে, বড় হয়ে গেছে। এবার আর তার পিছনে তাকানোর সময় নেই, অথবা যা কামাই করছে তা দিয়ে জমি কিনে ফেলছে, যত গ্যাঞ্জামে জমি, ধানের জমি কিনে ফেলছে। এবার যতই সাংবাদিক বলেন, জেনারেশন বলেন, তার বিরুদ্ধে আপনার মামলা করবে, হামলা করবে যে ও ব্যাংকের টাকা খেয়ে ফেলাইছে, অমুক করছে, তমুক করছে, কোনো গোড়ার ডিমও করতে পারবে না। কারণ সে লোন করছে 1,000 কোটি টাকা, কথার কথা। একজন সাংবাদিক কিছু ওই ব্যবসায়ীর কাছ থেকে কিছু বাগা পায় নাই, এই জন্য তার নামে রিপোর্ট করে দিছে যে ভাই অমুক গ্রুপ অফ কোম্পানিজ ব্যাংকের কাছ থেকে 3,000 কোটি টাকা লোন নিয়ে খেয়ে ফেলাইছে, অমুক তমুক হ্যান ত্যান। ওই সাংবাদিক কি জানে ওই বেটার টাকা নিয়ে যে জমি কিনছে, ওই জমি যদি ব্যাংকে এখন যদি মর্টগেজ রাখে, তো কিসে 3,000 কোটি, 30,000 কোটি টাকা ওয়ান পাবে? ওরে বাল দিয়ে ধরতে পারবেন আপনি? শুধু প্রবলেম আপনি কিছু খাইতে পারেন নাই, এই জন্য নিউজ টিউজ করে ফেলছেন। আপনি তো ব্যবসায়ী না, আপনি হচ্ছেন বাগা খাওয়া পাবলিক। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন, এর অর্থ হচ্ছে কত হাজার পরিবারের পেটে লাথি পড়তেছে। একটা গার্মেন্টস ধ্বংস হচ্ছে মানে কত হাজার পরিবার, শিশুর জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। রাষ্ট্রে কত দুর্নীতি, সন্ত্রাস, পেটের দায়ে, ক্ষুধার দায়ে বাড়তেছে। আপনার মতো সাংবাদিকের কি ক্ষমতা আছে ওরকম এত হাজার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, যেটা ওই গার্মেন্টসের মালিক নিছিল? আপনি তো নিয়ে আপনার বউতে একটু এই বললেই মনে করেন যে মুতে দেন। শ্বশুর বাড়িতে বড় মাছ পাঠান নাই, নিজের বোনের বাড়ি অথবা বাপের বাড়িতে পাঠাইছেন। এর ঠেলাই তো ঘরে থাকতে পারেন না। এরকম সোদানো সাংবাদিক অথবা সোদানো আইনজীবী অথবা সোদানো পাবলিক আপনি, হাফ লেডিস কোয়ালিটির। এত হাজার মানুষের জীবনের দায়িত্ব একজন ব্যবসায়ী নিচ্ছে, সেই ব্যবসায়ীকে সহযোগিতা অথবা সম্মান করার মতো
ক্ষমতা নাই, খালি 2 টাকা ওই চাঁদাবাজি করতে যে চাঁদা পাইলেন না অমনি তারে কি খারাপ বানায় দিলেন। এই রাষ্ট্রে ব্যবসায়ীর সম্মান কোথায়? আমি কিন্তু খাস মাল, একদম ডাইরেক্ট কথাবার্তা বলি। বহুত বড় বড় ব্রিগেডিয়ারের থেকে শুরু করে ডিসিএসপি সচিব থেকে শুরু করে কোনো সরকারের কোনো মন্ত্রী এমপি আমার ভিডিও দেখে না, এইটা অন্তত বাংলাদেশের ইতিহাসে হয় নাই। এই জোবায়েদের নাম আর এই খানস গ্লোবালের নাম বাংলাদেশে কোনো হেডাম জানে না, এইটা হইতে পারে না। কি কারণে? কারণটা হলো আমি সাধারণ মানুষের পক্ষে সঠিক তথ্যটা বলি। আমি কোনো সাংবাদিক না, বাট আমি মানুষের ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপমেন্টে হেল্প করি, যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কোনটা সঠিক কোনটা ভুল, কিভাবে আমাদের শুধরানো উচিত, কিভাবে আমরা ঠকতেছি, এগুলো বলি। যার কারণে মানুষ আমাকে ভালোবাসে, কারণ এখান থেকে সে তার জীবনে তার সন্তান মানুষ করার সিস্টেমও শিখে ফেলে। যেমন একটা ভিডিওতে শিখাই দিছি না মাদের, যে আপনার কেন ছেলে সন্তান হয় না? কারণ আপনার মতো মা ওই বাথরুমের মধ্যে কাপড় চোপড় যেভাবে রেখে আসেন, আপনার ছেলে থাকলে তো আপনার ওই কাপড় চোপড় দেখে হাত মারা শুরু করে দিত। আমার বন্ধুই পর্যন্ত তার নিজের মার কাপড় ধরে হাত মারত, জীবন থেকে বের করে দিছি, যে তুই কোনো মানুষের জাত হইস নাই। রিয়েল লাইফ কথা। এক বড় ভাইকে দেখছি তার মার মুখের সামনে 40,000 টাকার বান্ডিল ছিটিয়ে মারছে, যে তোমাকে বলছি বেশ্যাবৃত্তি বাদ দিয়ে ঘরে ফিরে আসো, আমাদের 3টা ভাই বোনের জীবন শেষ হয়ে যাচ্ছে। তোমার যদি টাকার এতই নেশা থাকে তো বাইরের মানুষের সাথে না শুয়ে আমার সাথে শো। বাইরের মানুষের তো 20,000 দেয়, আমি তোমার মুখে পরে 40,000 ছিটাই দিলাম, তারপরও 5টা বছর তুমি বেঁচে থাকতে মা বলতে পারি না। প্লিজ তোমার পা 2টা ধরছি, তুমি ঘরে ফিরে আসো। কি মজা আছে এইসবে? তারপরে সে তার মাকে ফেরত আনতে পারে নাই। এই গল্প কি আপনাদের বলবে? এটা গল্প না, রিয়েল লাইফ, কলিজা ফাটা রিয়েল লাইফ কথা। কে বলবে? তাহলে একটা মা হওয়া মানে মায়ের পায়ের নিচে বেস্ত না। একটা পতিতাও মা হয়, তার পায়ের নিচে বেস্ত হয় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। আপনাকে এখান থেকে শিখতে হবে হাউ টু বি এ গ্রেট মাদার। একটা মা হতে কত যোগ্যতা, গুণ। এক বাথরুমের কাপড় নাড়া থেকে শুরু করে আপনাকে শেখাই দিলাম। আমাকে মানুষ ভালোবাসবে না কেন? এটা তো আপনার বাপ মাও শেখায়নি জীবনে কোনোদিন, যার কারণেই তো আপনি উচ্চ বংশের মেয়ে হয়ে এইসব কাজ করে বেড়ান, যেগুলো একটা বেশ্যাও পর্যন্ত তার বেশ্যাখানায় এভাবে কাপড় নাড়ে না, হয়তোবা। কারণ একটা বেশ্যা হইতেও কোয়ালিটি লাগে। এক একজন বেশ্যা বিএমডাব্লিউতে চড়ে, গুলশান বনানীতে লাখ লাখ টাকা ভাড়া দিয়ে ভাড়া বাসায় থাকে, মাসে হাত খরচ 20 লাখ। আর আপনি বেশ্যাবৃত্তি করতে গেলে 5,000 টাকাও পান না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যে বেশ্যাকে নিয়ে খারাপ কথা বলতেছেন সে অ্যাকচুয়ালি বেশ্যা না, শি ইজ এ বিজনেস লেডি। সে তার নিজের, তার যেহেতু অন্য যোগ্যতা নাই, সে তার শরীরটাকে বিক্রি করে সে তার লাইফে সাকসেস অর্জন করতেছে। আর আপনার সেইটাও করার যোগ্যতা নাই, এই কারণে আপনাকে বেশ্যা বলে গালিগালাজ করা হচ্ছে। সো লাইফে আপনার শিক্ষা কোনো কাজে আসবে না, আপনার শরীর কোনো কাজে আসবে না, আপনার সৌন্দর্য কোনো কাজে আসবে না, আপনার দাম্ভিকতা, বংশমর্যাদা কোনো কিছু কাজে আসবে না। একটা জিনিসই শুধু কাজে আসবে, দিস থিং, ইন্টেলেকচুয়ালিটি। যেমন দেখবেন চট্টগ্রামে হোটেল থেকে শুরু করে প্রতিটা জায়গায় কাজ করতে যাবেন, একজন আর একজনের গালাগালিতে সুদানি ফুয়া হয়ে, বিরক্ত হয়ে, বিরক্ত হয়ে। কারণ চট্টগ্রামে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, তাদের ভাতের অভাব নাই আর টাকার অভাব নেই। তার বাপ চাচারা কষ্ট ক্লাস করে পরিশ্রম করে আশপাশের এলাকা থেকে এসে চট্টগ্রাম শহরে বাড়িঘর বানাইছে, কামাই করছে। আর নিউ জেনারেশন এসে দেখতেছে খাওয়ার অভাব নাই, মাস গেলে খালি বাসা ভাড়া আর খালি কামাই, গোডাউন ভাড়া থেকে কামাই, বাসা ভাড়া থেকে কামাই,
তো বাপের টাকায় ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ডাক্তারি পড়তেছে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়তেছে, বাট বেসিক্যালি পড়াশুনো শেষে তার শুধু একটা সার্টিফিকেট হচ্ছে। আর পড়তে গেলে বসুন্ধরা আবাসিকের থেকে শুরু করে সব আবাসিকে থেকে থেকে যেহেতু বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে, হোস্টেলটারে পুরো একদম বেশ্যাখানা বানায় ফেলছে। বিশ্বাস নয়, বসুন্ধরা ঘাট পাড়ে যে দেখবেন, যে দেখেন আপনার সন্তান কি করতেছে, আপনার মেয়ে কিভাবে দাঁড়ায় ওপেনে ড্রিঙ্কস করতেছে, গাঁজা টানতেছে, বসুন্ধরা ঘাট পাড়ে যে দেখেন। আর আপনি তো চট্টগ্রামে বসে বলে বেড়াচ্ছেন আমার ছেলে অমুক ইউনিভার্সিটিতে পড়ে। অ্যাকচুয়ালি পড়াশোনা হলো, সার্টিফিকেট হলো, বাট সে কিছুই শিখতে পারলো না। আবার তাকে আপনার টাকা খরচ করে ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন কানাডা, বিভিন্ন দেশে পাঠাইতে হবে। কারণ এইখানে এই ভার্সিটিতে 20-50 লাখ টাকা খরচ করে যে বালের মাথা হয়েছে, এরকম ইঞ্জিনিয়ার একটা ফ্যাক্টরিতে ঢুকালে ফ্যাক্টরি শুদ্ধ পুরাই আগুন ধরায় দিবে। তো এখানে মানুষের সার্টিফিকেট আছে, বাট এই জিনিসটা নাই, যার কারণে এই ভাষাটা বিরক্তিতে ব্যবহার করা হয়। সোদানি ফোয়া, রাস্তাঘাটে সব জায়গায় সেম অবস্থা। তো রাষ্ট্র পরিচালনা কিন্তু এত সহজ কাজ না, ব্যবসায়ী হওয়া সহজ কাজ না। আপনি জীবনে যত উন্নতি করবেন তত আপনার, আমাদের সমাজ ব্যবস্থায় তত আপনার চারপাশে নিন্দুক জন্ম নেবে। আপনার ঘরের মধ্যেই আপনার প্রতিহিংসার কারণ তৈরি হবে। তাহলে আপনার ঘর আপনার চ্যালেঞ্জ, আপনার কাস্টমার আপনার চ্যালেঞ্জ, আপনার সাপ্লায়ার আপনার চ্যালেঞ্জ, আপনার পাশের ব্যবসায়ী আপনার জন্য চ্যালেঞ্জ, আপনার এলাকায় মদখোর, গাঁজাখোর অথবা সাদাবাজ সেটা আপনার চ্যালেঞ্জ, এরপর রাজনৈতিক ব্যক্তি সে আপনার চ্যালেঞ্জ, দল চালাতে খরচ দিচ্ছেন না। এর মধ্যে আবার থানা পুলিশ অথবা সাংবাদিক অথবা আইনের অপব্যবহারকারী অসৎ ব্যক্তি সে আপনার চ্যালেঞ্জ। আর যখন অনেক বড় ব্যবসায়ী হয়ে গেলেন, তখন যে সরকার থাকবে সেই সরকারই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। অর্থাৎ আপনার সরকার বলবে যে আমার দল চালাইতে এত দাও, ডোনেশন এত দাও। যার কারণেই তো বিভিন্ন কোম্পানিগুলো ডোনেশন দেয়। দেখেন না পেপার পত্রিকায় অমুক ব্যাংক সরকারকে এত টাকা ডোনেশন দিয়েছে, সরকারের কাছে গরিব মানুষের উপকার করার জন্য ডোনেশন দিয়েছে। অ্যাকচুয়ালি এটা গরিব মানুষকে দেয়নি, ওই সরকারের সোনাটা চাটা অথবা পাটা চাটার জন্য সরকারের হাতে পৌঁছায় দিছে। সরকারের টাকার অভাব আছে? সারা বাংলাদেশে যতগুলো ব্রিজ আছে, কালভার্ট আছে, সেখান থেকে যে টাকা আপনার চাঁদা উঠে, 3 দিনের চাঁদা, অর্থাৎ সরকারি ফিটা ওঠে, ট্যাক্স, চাঁদা বলবো না, ট্যাক্স বৈধভাবে যেটা, সেই টাকা যদি 3 দিনের টাকা যদি বাংলাদেশে কোন অঞ্চলে গরিব মানুষে অথবা বন্যার্থ মানুষে দিয়ে দেওয়া হয়, তো বন্যার্থ মানুষ আপনার আমার গুলশান মরানি ফ্ল্যাটে যারা থাকে তার চেয়ে রাজার আলে থাকবে। এইটার নাম বাংলাদেশ? সেটা তো দেয় না। কথার কথা, আমি একটা গ্রুপ অফ কোম্পানিজের মালিক, আমি যাব সরকার প্রধানের কাছে এটা দিতে, পেপার পত্রিকায় আবার এটা লিপিবদ্ধ হবে যে আমি যেন কত মহামানব ব্যবসায়ী। ওপাশে ব্যাংকের পাশাটা মেরে লাল করে দিছি, আর এই টাকাগুলো সরকারের কাছে দিছি, দেখাচ্ছি যে আমি কিন্তু আপনার কেনা বান্দি, গোলাম। আবার এটা পেপারে হেডলাইন হিসেবে যাচ্ছে, কারণ সাংবাদিকদেরও কিছু দেওয়া আছে। এই হচ্ছে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিজ অথবা লিমিটেড কোম্পানি, বড় স্টাবলিশড। ভিতরটা কি? ভিতরটা তো জিরো। এখন খানস গ্লোবালের কাছে কেউ যদি 500 টাকা পায়, এই জোবায়দ ভাই হচ্ছে সিটার, বাটপার, হারামি, এর নামে মামলা করো, এরে ধরো, এরে জুলায় দাও, আর ওখানে 1000 কোটি টাকার কাহিনী। তাহলে এই জোবায়দ ভাইয়ের মতো আপনি যখন ছোট থাকবেন তখন আপনার পরে কি বুলডোজার চলবে, আর আপনি যখন বড় হবেন তখন আপনার পরে কি বুলডোজার চলবে, এই সব কিছু ম্যাথামেটিক্স যখন মিলাবেন তখনই আপনি শুধু বুঝতে পারবেন বাংলাদেশ কোনো দিন আজকে পর্যন্ত, আজকে 4 ফেব্রুয়ারি 2026, স্বাধীনতা থেকে এই পর্যন্ত কোনো দিন ব্যবসা বান্ধব ছিল কিনা। তখনই শুধুমাত্র আপনি বুঝতে পারবেন। তাহলে দেশ যে এগিয়ে যাচ্ছে, দেশ যে অমুক হয়ে যাচ্ছে, তমুক হয়ে যাচ্ছে, ভিতরে হাত দিলে তো বোঝা যায় আসলে ঘটনাটা কি। কোন সরকার কি করতেছে, আর সরকার পারতেছে না একটাই কারণে, কারণ আমাদের শরীর আমাদের নিয়েই তো সরকার। কথার কথা, আমি একজন জেনারেল অথবা ব্রিগেডিয়ার, সরকার আমাকে একটা দায়িত্ব দিল, তুমি এই দায়িত্বটা সুন্দর করে পালন করো। কে যে তুমি কিছু গম কিনে নিয়ে এসে সেনা কল্যাণের মাধ্যমে
বাংলাদেশের গরিব মানুষের জন্য কমের মধ্যে এনে দেওয়ার ব্যবস্থা করো। দেশে আটা ময়দা এগুলো শর্ট পড়ছে। আমি ব্রিগেডিয়ার, আমি বাগা খাবো। এরপর ওই ব্রাজিলে যে গম আপনার গোড়া গাদারেও খাওয়ানো হয় না, কোয়ালিটি ফেল, সেই গম কিনে এনে সেনা কল্যাণের সাইনবোর্ড দিয়ে বেচে দিব। সেইটা আবার বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রুপ ওইটা নিয়ে আবার আপনার প্যাকেটিং করে বাজারজাত করে এরপর নায়ক নায়িকা দিয়ে নাচায় নাচায় বিক্রি করবে। আর আমরা সেটা স্বাস্থ্যসম্মতভাবে খাচ্ছি বলে ফিল করব, আবার টাকাও দেব ডাবল। শুধু একটা জিনিসই বুঝবো না যে এমন একটা পণ্য খাচ্ছি যেটা ব্রাজিলে গাধা ঘোড়ারেও খাওয়ানো হয় না। আবার দেশে উৎপাদন করা গম কেউ যদি আমার পাশের গোডাউনে রাখে, সেটার গুণগত মান যদি ভালো হয়, তাহলে আমি আবার শিয়ানাগিরি করে তাকে বাস মারার জন্য করে দিব কি, একটা সাংবাদিককে নিউজ করব যে দেশে সিন্ডিকেট জন্ম নিয়েছে, দেশে ব্যবসায়ী মজুত করেছে বলে, দেশে খাদ্যদ্রব্য মজুত করেছে, গম মজুত করেছে বলে সরকারের দুর্নাম হচ্ছে। যাও ম্যাজিস্ট্রেট ঝাঁপায় পড়ো। এবার ম্যাজিস্ট্রেট যাবে, ভোক্তা অধিকার যাবে, টিসিবি যাবে, কত কিছু যাবে, যে ব্যবসায়ীর কাছ থেকে 2 লাখ 5 লাখ কামাই করে নিয়ে ঘরে চলে আসবে। আরে ভাই, ও তো মালটা কিনছেই অসময়ে যাতে 2 টাকা বেশি পায়, এটার নামই হচ্ছে ব্যবসা। সেটার জন্য সে প্রয়োজনে ব্যাংকের থেকে 100 কোটি টাকা লোন করছে, করে মালগুলো কিনে শীতে বর্ষার সময় পাটগুলাকে গোডাউন করছে 100 কোটি টাকা, শীতে 4,500 টাকায়, শীতের সময় দাম উঠছে ইন্টারন্যাশনাল মার্কেটে 7,300, সে 7,300 করে বিক্রি করে দিচ্ছে। সে অপরাধটা কি করলো? সে সিন্ডিকেটটা কি করলো? এই জন্যই তো মানুষ ব্যবসা করে। আপনি বলে দিচ্ছেন সরকারি ভাষায় সে একটা সিন্ডিকেট। সে চাল ডাল আটা ময়দা গম, তারপরে আপনার চিনি, তারপরে পাট কাঠ, শুধু একটা জিনিসই বলতে বাকি রাখছেন, মানুষের ভালোবাসাও রিজার্ভ করছে, এইটুকুনি বলতে খালি বাকি রাখছেন। তাহলে আমি আমার জমি জমা বেচে বলেন, মর্টগেজ রেখে বলেন, আমি ব্যাংক লোন নিয়ে বলেন, সিসি লোন নিয়ে বলেন, যে 3 মাস পরেই মালটা আমি এখন কিনলাম 100 টাকায়, 3 মাস পরেই এটা 140 টাকায় বেচতে পারবো ইনশাল্লাহ। 2 টাকা ভালো ব্যবসা হবে। তাহলে আমি বড় একটা রিস্ক নেই। আমার বাপের জমি জমা, বাপের কবর শুদ্ধ ব্যাংকে বন্ধক রেখে একটা সিসি লোন নেই 3 মাসের 90 দিনের লোন নিয়ে মালগুলো এনে রাখলাম। আপনি আমারে বলে দিলেন এই হারামজাদার কারণে দেশে সরকারের দুর্নাম হচ্ছে, এটা সিন্ডিকেট করছে, করণ নামে 20 লাখ টাকার মামলা, কাগজপত্রে 20 লাখ, আর তলে তলে খাইলেন আরো 40 লাখ। ব্যবসায়ী জন্ম নেবে কেমনে বলেন তো আমাকে? ব্যবসায়ী জন্ম নেবে কেমনে? ওপাশে গায়ে কিন্তু আপনাদের আবার ওই স্টিকার টিস্টিকার সব কিছু আছে, শাপলা জাতীয় ফুল স্টার টেস্টার। অর্থাৎ জীবদ্দশায় সরকারি চাকরি যতদিন আপনার ঘাড়ে আছে, আপনার সোনাটা চাটতে আমি বাধ্য। কারণ আমি একটা সন্তানের বাবা, আমাকে 2 টাকা কামাই করতে হয়, সেই জন্য আমি ব্যবসায় নামছি। অর্থাৎ এই রাষ্ট্রের আপনাদের মতো আইনজীবী অথবা সরকারিজীবী মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে হারামি কুত্তা জানোয়ার সিটার 420 আমি। ক্লিয়ার? এরপরও কি বলবেন বাংলাদেশ ব্যবসায়ীদের জন্য কাজ করতেছে, অথবা ব্যবসায়ীদের জন্য ব্যবসা ক্ষেত্র উৎপাদন করেছে? ক্ষেত্রটা কোনটা? ডিসির রুম, যে রুমে নারী উদ্যোক্তা বানাতে যে লাগায় দেওয়া হয়, এটা ওই ঘরটার নাম কি ক্ষেত্র? আই ডোন্ট নো, আমার এটা জানা নেই। আই এম ডিপলি কনসার্ন। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের 90%-এর পায়জামা খুলে দেখবেন, পেটিকোট খুলে দেখবেন, কয় জায়গায় ঠেলা খায়ে নারী উদ্যোক্তা হয়েছে। একটা নারী উদ্যোক্তাদের জন্য মহাখালীতে যেসব ওই মার্কেট টার্কেট বানানো হয়েছে, অথবা বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়া হয়, বরাদ্দ পাওয়ার জন্য কত জায়গায় পায়জামা খুলতে হয়, সেটা নারী উদ্যোক্তাকে যে কোরআনে শপথ করায় জিজ্ঞাসা করেন যে আপনি আপনার জীবনের গল্পটা একটু বলেন। আবার বাংলাদেশের আর জেরা যে স্টাইলে
ওই বিভিন্ন ভিডিও বানায় বানায় অনলাইনে ছাড়ে, ওরকম আবার করতে যেন না। কারণ একজন আরজে অথবা নিউজ প্রেজেন্টার তার হওয়া উচিত সবচেয়ে শালীন, সুন্দর, ভদ্র। আর বাংলাদেশের আরজেরা সারা বাংলাদেশে কোন বেটিরে তার বাপে লাগাইছে, কোন বেটিরে তার জামাইয়ের বন্ধু লাগাইছে, কোন বেটিরে তার একজনে ভাড়া করে নিয়ে 4 জনে লাগাইছে, সেই সব বেটির ভিডিও বানায় বানায় ভাইরাল হয়। আর কয়দিন পরে রাস্তার বেশ্যা নিয়ে নাচে। আর এইগুলো কয়েকটা উপরের মহলে সাপ্লাই দিতে যে সম্পর্কটা হয়, তখন যদি এদের নামে কিছু বলেন, এরা তখন হ্যাডামগিরি দেখায় দে, মুই যে কি অনুরে, আমারে নিয়ে কথা কও, আমারে নিয়ে বাজে কমেন্টস করো, তোর তো কোনো জানার, তোর তো কোনো আইডিয়াই নেই আমি কোন লেভেলের মানুষ। কারণ তার একটা কনফিডেন্স লেভেল হয়ে যায় যে সমাজে সে একদম টপ লেভেলে ক্ষমতাবানদের কাছে মাগি সাপ্লাই দিচ্ছে। তো তার ক্ষমতা তো ওই ব্রিগেডিয়ারের থেকে বেশি। কারণ সেটা যে সাপ্লাই দিছে, ওই ব্রিগেডিয়ারে তো সে কিনে ফেলছে, ওই ওসিরেই কিনে ফেলছে, ওই এসপিরেই কিনে ফেলছে, ওই সচিবরেই কিনে ফেলছে। কারণ এটা জায়গাটা একটা সফিস্টিকেটেড জায়গা, যেখানে লিক হলে তার লাইফ শেষ হয়ে যাবে। সো ওই ব্রিগেডিয়ার সবসময় ওরে বাঁচায় রাখবে, ওই সচিব ওরে সবসময় বাঁচায় রাখবে, ওই এমপি সবসময় ওরে সাপোর্ট দিবে, থানা পুলিশে বলে দিবে এটা আমার লোক। তাহলে মিডিয়া সেক্টরটাতে যাদের সভ্যতা, সৃজনশীলতা, ধর্ম যে কারণে মানুষের উপর ইফেক্ট ফেলে, যে মানুষকে সামাজিকভাবে এবং শালীনভাবে বেঁচে থাকার রাস্তাটা বের করে দেয় অথবা বারবার সেই সুন্দর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে, এটা হচ্ছে ধর্মের মূল মন্ত্র। প্রতিটা ধর্মের, কোনো ধর্মে বলা আছে মাগিবাজি করে বেড়াও, বলা আছে? কোনো ধর্মে বলা আছে একটা প্রাণের ক্ষতি করো, একটা জীবের ক্ষতি করো, বলা আছে কোনো ধর্মে? বলা নাই। তো মিডিয়া জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানুষকে সামাজিকভাবে সভ্য, সুন্দর, মানে ধর্মের পরবর্তী স্তর হচ্ছে মিডিয়া। আর আমরা সেই মিডিয়াকে ব্যবহার করতেছি চামড়ার ব্যবসা করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যত পুরস্কার পায়নি, বাংলাদেশে যেসব বেশ্যা মন্ত্রী এমপিদের সাথে শুয়ে বেড়াইছে, তাদের ঘরে এক একজনের ঘরে যেয়ে দেখেন কত হাজার ক্রেজ ড্রয়িং রুমে আছে। নাম উল্লেখ করা লাগবে? থাক, ন্যাংটা হয়ে যাবেন। এরপরে আবার শুনি কি হয়েছে, মহিলা এমপির জন্য মনোনয়ন নিয়েছে। এতগুলো মানুষ সমাজে, পীর সাহেব, এতগুলো মানুষ সমাজে অসাধারণ, শুধু একটু পাঞ্জাবি, টুপি, দাড়ি এগুলো থাকলেই, অথবা ধর্মীয় ওই সলতা পলতা ধুতি মুতি কিছু একটা থাকলেই, তার থেকে পীর সাহেব আর পৃথিবীতে কেউ নাই। আর আমরা ব্যবসা করতে যে আয় ব্যয় থেকে শুরু করে সব কথা যখন কাস্টমার থেকে শুরু করে সাপ্লায়ার থেকে শুরু করে সবাইকে মুক্ত মনে শেখায় দিই, তারপরে কেউ যদি 500 টাকা কাছে পায়, আমাদের সে সিটার বাটপার দান্দাবাজ দুনিয়াতে একটাও নাই। তাহলে এই স্ট্রাগল থেকে কি বের হয়ে যাব? জবাবটা আপনারাই দিবেন। এই যে যুদ্ধ, এই যে মানুষকে ব্যবসা শেখায় তারপরে একটা মাল বিক্রি করা, বাংলাদেশে কোন বাপের বাচ্চায় জন্ম নিছে, কোন বাঘের বাচ্চায় জন্ম নিছে যে একটা মালের কেনা দাম কত, তার মধ্যে চুরি কি কি, খারাপ কি কি, এরপর ভালো কি কি, এইগুলো শিখায় দিয়ে তারপরে একটা মাল বেচার মতো ক্ষমতা রাখছে এই 50 বছর এই জোবায়েদ ভাই ছাড়া কোন বাপের বেটা আছে? হাত উঁচু করেন। আপনার বাসায় যে আপনার পা কেন আপনার সোনা চাইতে আসবো। আমার নাম খান জোবায়েদ হোসেন। কোন বাপে জন্ম নিছেন ব্যবসা করতে? এত সহজ না খামস গ্লোবাল হওয়া। খামস গ্লোবালে যারা চাকরি করে নতুন জেনারেশন, তারাও বুঝতে পারে না খামস গ্লোবালে একটা চেয়ারে বসার সাথে সাথে তার লেভেল সারা বিশ্বে কোন লেভেলে পৌঁছায় যায়। সব কাস্টমার থেকে শুরু করে, ভক্ত থেকে শুরু করে, তাকে কোন লেভেলে সেলুট করা শুরু করে, বুঝতে পারে না তারা। ছোট মানুষ তো,
নতুন চাকরি করতে আসে, বুঝতে পারে না খানস গ্লোবাল কি জিনিস। খানস গ্লোবালে একটা চেয়ারে বসলে কত ব্রিগেডিয়ার থেকে শুরু করে, জেনারেল থেকে শুরু করে কত মন্ত্রী, এমপি, সচিব, ডিসিএসপি তাকে চিনে ফেলে, তার নাম মুখস্থ হয়ে যায়, খানস গ্লোবালের অমুক। তাদের কোনো আইডিয়াই নেই। হবে, ম্যাচুরিটি ডেভেলপমেন্ট হলে হবে। কত মানুষ যে তাকে আস্থা করে, ভালোবাসে, এটি তারা বুঝতে পারে না। একটু সময় লাগে, যখন ঝরে পড়ে তখন সময় লাগে, তখন বুঝতে পারে যে কোথায় ছিলাম, কার সাথে ছিলাম। তাহলে এই গল্পগুলো কোনো দাম্ভিকতার গল্প না, এগুলো হচ্ছে আফসোস এবং কষ্টের কথা যে আমরা আসলে ব্যবসায়ী হিসাবে সৎ এবং সুন্দরভাবে ব্যবসায়ী করতে গেলে এখনো পর্যন্ত এই রাষ্ট্রে টিকে থাকার সুযোগ নাই। আজকে পর্যন্ত 4 ডিসেম্বর 2026 লিখে রাখেন আমার নাম দিয়ে, আজকে পর্যন্ত কোনো সুযোগ নেই। এখন আগামীকালের সূর্য কিভাবে উঠবে, আগামীকালের সূর্য কত কঠিন হবে অথবা কত সহজ হবে, সেটা দেখার বিষয়। এবং আমি সন্দিহান, প্রবাদ প্রবচন একদিনে আসে না, প্রবাদ প্রবচন হাজার বছরের সিমটম থেকে তৈরি হয়। তো প্রবাদ প্রবচনে বলা আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। এবং আমিও শঙ্কিত যে আমাদের বাকি জীবনটা কি হবে এবং আমাদের যাদের রেখে যাচ্ছি নিউ জেনারেশন, তারা কিভাবে বেঁচে থাকবে। আপনি যখন চিন্তা করবেন আপনার হয়তো মাথা নিচু হয়ে যাবে। সততা শব্দটা উচ্চারণ করতে সাহসই পাবেন না। আর আমি আজকেও বলে যেতে চাই এই ভিডিওতে, এই জুবায়েদ হোসেন যতক্ষণ বেঁচে থাকবে, এই জুবায়েদ হোসেন যার নুন খায় তার কেনা কুত্তার থেকেও বিশ্বস্ত। যতক্ষণ ব্যবসা করব, যতক্ষণ বেঁচে থাকব, এই প্রতিটা পশমে কষ্ট করে হালাল কামাইয়ের ব্যবস্থা রাখবো। আর যেটা পেরে উঠবো না, দরকারে বাসায় যে পায়ের কাছে বসে মাথা নিচু করে বলবো যে আমি পারি নাই অথবা আমি হেরে গেছি, হয় আমাকে ক্ষমা করে দেন, নয় আমাকে সময় দেন। কোনো দাম্ভিকতা নাই, কোনো সমস্যা নাই। পৃথিবীতে সবাই জিততে পারে না। অসংখ্য ব্যাংকও অনেক দূর যে হাজার কোটি টাকা নিয়ে ঝরে পড়ে। অসংখ্য বড় বড় জাহাজ, হাজার কোটি টাকার মাল নিয়ে হাজার কোটি টাকার জাহাজ, শত কোটি টাকার জাহাজ ডুবে যায়। সো আমি যদি হেরেও যাই আফসোস নাই, তবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার নাম হচ্ছে আমার কাস্টমার অথবা সাপ্লায়ারদের কাছে আমি তাদের কেনা বিশ্বস্ত একটা কুত্তা। আর এটাই হচ্ছে আমার সার্টিফিকেট এবং এইটাই হচ্ছে আমার গর্ব, অহংকার, যে আমাকে দিয়ে যার নুন খাইছি তার সাথে বেইমানি করা সম্ভব না, জান থাকা পর্যন্ত। সবার জন্য শুভকামনা। আপনারা থাকেন খানস গ্লোবালের সাথে, চলতে থাকেন। দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। তা আমরা দুঃখের সময়টা পার করতেছি, ইনশাল্লাহ ভালো দিন আসবে। খালি দেখতে থাকেন আর পাশে থাকেন, দোয়া করেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।